প্রলেপের সংস্কার নয়, গভীর পরিবর্তন না হলে ফিরবে স্বৈরাচার। জুলাই স্মরণ অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ভূমিকার প্রশংসা। জুলাই সনদের খসড়ায় একমত বিএনপি, কাল জমা দেবে সংশোধনী। বাস্তবায়নের পদ্ধতি না থাকায় বিরোধিতা এনসিপির অসম্পূর্ণ বলছে জামায়াত। শেখ হাসিনার মতো অপরাধ পাকিস্তানিরাও করেনি, মন্তব্য আইন উপদেষ্টার। গণহত্যার বিচারে ধীর গতিতে শহীদ পরিবারের ক্ষোভ। পিয়ার বোঝে না দেশের মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। চাঁদাবাজির দায় তরুণদের ওপর চাপানোর অভিযোগ নাহিদের। এবং ৬ বছর পর প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা। ৯ সেপ্টেম্বর ভোট, ১২ থেকে ১৮ আগস্ট মনোনয়নপত্র বিতরণ। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি। এখন সন্ধ্যায় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। আমি গালিব ইবনে রিয়াজ। মিম, নিশ্চয়ই গত কয়েকদিন ধরে সংস্কারের জন্য আজকেও কিন্তু আর অল্প কিছুদিনই আছে জুলাই সনদ দেওয়ারও একটি ঘোষণা চলে এসেছে যে দেওয়া হবে, কিন্তু এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে প্রলেপ দেওয়া কোনো সংস্কার নয়, গভীরে যেতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে আবারও স্বৈরাচার ফিরে আসতে বলে তিনি মন্তব্য করেছেন। এবং তিনি আজকে ইউএনএইচসিআর এর আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানের সংস্কার ও বিচারের আগে নির্বাচন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির, এবং দ্রুত জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা জরুরি বলে মনে করছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাবেন সহকর্মী নাজমুস সাকিব। পুলিশ চতুর্পার্শ্বে আছে, রিকশার পাদানিতে ঝুলছে গোলাম নাফিসের মরদেহ। বছর ঘুরে বাবা গোলাম আহমেদের সেই স্মৃতি এখন দগদগে। অশ্রু আর এক বুক কষ্ট নিয়েই আগামী নির্বাচনের আগেই চাইলেন বিচার। স্যার, আমাদের ব্যর্থতা, আমরা আপনার দরবারে আমি একটি বিনীত আহ্বান করব স্যার, এই যে পুলিশ অফিসার 5ই আগস্টে সেইখানে তেজগাঁও আমার ছেলে ফার্ম গেট গুলিবিদ্ধ হয় 4টা সাড়ে 4টার দিকে, ভিডিও ফুটেজে অজস্র প্রমাণ আছে। আজকে দেখেন সে পুলিশ কক্সবাজার কর্মরত আছে। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন না কাঁদলেও চাইলেন সংস্কার আর ফ্যাসিবাদ মুক্ত আগামীর উন্নত বাংলাদেশ। জুলাইয়ের ঘোষণাপত্র চাইছেন তিনি। Such acts of brutality are never repeated. মঙ্গলবার রাজধানীতে ইউএনএইচআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে নিজেদের বেদনাগাথা তুলে ধরেন শহীদদের স্বজনরা। অনুষ্ঠানে উঠে আসে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি, সংস্কার ও বিচার প্রসঙ্গ। এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, জুলাইয়ের হত্যা নির্যাতনকারী অপরাধীদের মধ্যে অল্প কিছু মানুষকে বিচারের আওতায় আনা গেছে। দেশে বিদেশে থাকা অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা, এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। অন্যদিকে জামায়াতের আমির দাবি করেন, সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন হওয়া উচিত নয়। আর বিএনপির মহাসচিব বলেন, দ্রুত বিচার ও সংস্কার যেমন জরুরি, তেমনি ম্যান্ডেট নিয়ে চলা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনও জরুরি। সেজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চান তিনি। বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। তারাই দাবি করেননি। শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, হাজার মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলের বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার।
জুলাই শুধু স্বৈরাচারের পতনের মাস নয়, পুনর্জন্মের মাস উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলছেন, প্রলেপ দেয়া নয়, গভীর পরিবর্তন হওয়া জরুরি, না হয় আবার ফিরে আসতে পারে স্বৈরাচার। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে, যতই আমরা আইন কানুন সামাল দিই। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক গণমাধ্যম সরব থাকায় অনুষ্ঠানে তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। It was a moment when thousands of Bangladeshis, men and women. নাজমুস সাকিব, এখন ঢাকা। জুলাই সনদের খসড়ায় একমত হয়েছে বিএনপি, তবে কিছু ত্রুটির বিষয় সংশোধনী প্রস্তাব 30 তারিখ জমা দেবে দলটি। সনদে ঐক্যমত হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি। আর জামাত ইসলামী বলছে যে এটি অসম্পূর্ণ এবং এটি বাস্তবায়নের জন্য গণভোটের দাবি তারা করছেন। এ নিয়ে সাজিদ আরাফাতের একটি প্রতিবেদন রয়েছে। 31 জুলাইয়ের মধ্যে জুলাই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই অংশ হিসেবে সোমবার জুলাই সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের শুরুতে কমিশনের দেয়া খসড়া প্রস্তাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। সনদে ঐক্যমত্য হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করে এনসিপি। আর সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের প্রস্তাব জামায়াতের। এছাড়া জুলাই সনদে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরার দাবি গণ অধিকার পরিষদের। ত্রয়োদশ সংশোধনীর যে লুফলসগুলো রয়েছে, দুর্বলতার জায়গাগুলো রয়েছে, বিশেষত বাধ্যতামূলকভাবেই সাবেক প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিদেরকে প্রধান উপদেষ্টা করার যে বিধান, তার ব্যতিক্রম একটা বিধান আমাদের যুক্ত করা প্রয়োজন। অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং পরে যারাই নির্বাচিত হন তারা এটাকে রেটিফাই করবেন, এই কমিটমেন্ট নেওয়া। আর সেটা যদি না হয় তাহলে এটাকে গণভোটে দেওয়া, জনগণই এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে এই আইনের ভিত্তিতে আগামী নির্বাচন এবং অ্যামেন্ডমেন্টগুলো হবে। এদিন কমিশনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে। কমিশনের দেয়া র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাবে জামাত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করে। পার্লামেন্ট যদি নির্ধারণ করে, আলটিমেটলি পার্লামেন্টে যে ক্ষমতাসীন দল থাকে তার পছন্দসই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তৈরি হয়। এজন্য আমরা বলেছি এটা কখনোই করা যাবে না। প্রথম 1, 2 অল্টারনেটিভের পরেই আমরা র্যাঙ্কড চয়েসে যদি চলে যাই তাহলে অবশ্যই এটার একটা সলিউশন হয়ে যাবে। ফার্দার আর অল্টারনেটিভ থাকার দরকার নেই। তবে র্যাঙ্কিং পদ্ধতিতে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির দাবি, র্যাঙ্কিং পদ্ধতি নয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন তা ঠিক করবে সংসদ। তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে বাইরে রাখার পরামর্শ দলটির। ফলে এ বিষয়েও আসেনি ঐক্যমত্য। এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত। সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐক্যমত আনতে পারি, তাহলে ভালো। এদিকে জুলাই সনদের খসড়া নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে একমত হলেও কিছু ভাষাগত ও শব্দগত ত্রুটির সংশোধনী চায় বিএনপি। মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেব। বুধবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে আবারও আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সাজিদ আরাফাত, এখন ঢাকা। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠক শেষে ব্রিফিং করছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছি।
দর্শক, এই মুহূর্তে আমরা সংযোগটি স্থাপন করতে পারছি না, পরবর্তীতে পারলে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। প্রতিশ্রুত সময়ে নির্বাচন আয়োজন ও অবিলম্বে জাতীয় সনদ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, পিআর পদ্ধতি নির্বাচন এদেশের মানুষ বোঝে না। মানুষ যে ভোট ব্যবস্থায় অভ্যস্ত সেভাবেই নির্বাচন দিতে হবে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে কবে প্রকাশ হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। অবিলম্বে এই জাতীয় সনদ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি নির্বাচন এদেশের মানুষ বোঝে না দাবি করে তিনি বলেন, মানুষ যে ভোট ব্যবস্থায় অভ্যস্ত সেভাবেই প্রতিশ্রুত সময়ে নির্বাচন দিতে হবে। প্রেস ক্লাবের সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব বলেন তিনি। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা আবার পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এর আগে বনানীতে বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় দলের মহাসচিব বলেন, মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমাদের দল নির্বাচিত হতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, দেশে বিনিয়োগ কমেছে, ঝুঁকিতে রয়েছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেট বলে এখন কোনো মার্কেট নেই। A lot of borrowing should come from the capital market. আপনি শর্ট টার্ম ব্যাংকে ডিপোজিট দিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গিয়ে যে মিসম্যাচটা হয়েছে, এই যে হাই স্ট্রিট ব্যাংকগুলোর আজকে যে অবস্থা, কেন তারা তো ডিপোজিট কোনো 6 মাসের, 1 বছরের, 2 বছরের, তারা লেন্ডিং করছে 10 years। তো দের ইজ এ ক্লিয়ার মিসম্যাচ অফ ইনভেস্টমেন্ট। তো আমাদের এগুলো প্ল্যানের মধ্যে আছে, এই কাজগুলো আমরা করছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন the capital market revival আপনারা সামনে দেখতে পারবেন বাংলাদেশে আগামী দিনে, এবং we have made comprehensive plan on that. বিএনপি ক্ষমতায় এলে দেশের পুঁজিবাজার ফের পুনরুজ্জীবিত হবে বলেও আশ্বস্ত করেন তিনি। ওটা ডিম্যাটেরিয়ালাইজ হয়ে গেছে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। 5 আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের উপর দায় চাপানো হচ্ছে। বিএনপির আয় ব্যয়ের হিসেব জনগণের কাছে স্পষ্ট করারও আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। হাসিব বিল্লাহর প্রতিবেদন। দেশ গড়তে জুলাই পদযাত্রার এই স্লোগান জুলাইয়ের 29তম দিনে উচ্চারিত হয় মজলুম জননেতা মাওলানা ভাসানীর জেলা টাঙ্গাইলের রাজপথে। পদযাত্রায় সামিল গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত, পেশাজীবী, শ্রমিক, ছাত্র, তরুণ রাজনীতিক, যারা জীবন বাজি রেখে স্বৈরাচার সরকার পতনের ডাক দিয়েছিল ঠিক 1 বছর আগে 24শে জুলাইয়ে। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার 29তম দিনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার বেলা 11টায় জেলার সার্কিট হাউসের সামনে থেকে। পদযাত্রাটি যখন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তখন দলটির নেতাকর্মীরা হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে স্বাগত জানান স্থানীয় জনগণ। অভ্যুত্থানের নায়কদের হাতে হাত মেলান কেউ কেউ। মাঝপথে যুক্ত হয় স্কুল কলেজ থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরাও। 1.5 কিলোমিটার পথ হেঁটে জেলার নিরালা মোড়ে গিয়ে শেষ হয় পদযাত্রা। সেখানে আয়োজিত সমাবেশে স্থানীয় নেতারা মৌলিক সংস্কার ও খুনিদের বিচারের দাবি জানান।
এ সময় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ধান দেখে একটি দল জনগণকে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াচ্ছে। আরেক নেতা সার্জিস আলম বলেন, কোনো প্রোটেকশন দিয়ে চাঁদাবাজি রক্ষা করা যাবে না। আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত, অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। বাংলাদেশ থেকে ধান হারিয়ে গিয়েছে, ধান হারিয়ে গিয়ে এখন ধান ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে, ভারতীয়দের কাছে চলে গিয়েছে। বড় বড় লুটেরা, চাঁদাবাজ, মাফিয়াদের মার্কা হিসাবে ধান এখন উপনীত হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানীর আদর্শ ধারণ করে এনসিপি। বলেন, বিগত সরকারের গাফুলতিতে জিআই পণ্য টাঙ্গাইলের তাঁত শিল্প ভারত নিয়ে নিয়েছে। নাহিদ ইসলাম আরো বলেন, রংপুরে ধর্মের নামে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায় একটি মহল, এর সুষ্ঠু বিচার চান তিনি। এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়, তাদের উদ্দেশ্য রাজনৈতিক, তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা। এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ, সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্ত্ব কখনোই ভারত নিতে পারে না, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। আমরা এই দাবি জানিয়ে গেলাম। এর আগে এখন টিভিকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, বিএনপি নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের উপর দায় চাপাচ্ছে। নিজ দলকে নিয়ন্ত্রণ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির মহাসচিবের মুখে এই কথা মানায় না। ওনার দলের অবস্থা কিরকম এটা আমরা সকলেই জানি, কয়েক হাজার বহিষ্কার করা লাগছে। সো সবচেয়ে ভালো হয় উনি ওনার দলটাকে নিয়ন্ত্রণ করুন, আমরা আমাদের দলটাকে নিয়ন্ত্রণ করতেছি। এখন এটা তো আমাদের দলের লোকের উপরে অভিযোগটা না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক যারা আমাদের সাথে ছবি তুলে, আমাদের এবং তাদের দলের সাথেও ছবি তুলেছে, বিভিন্ন জায়গায় সেই ছবি ব্যবহার করে তারা। হাসিব বিল্লাহ, এখন টাঙ্গাইল। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও ডাকসু নির্বাচন। কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, 11 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তফসিল ঘোষণার পরপরই একে একে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। আর ছাত্র সংগঠনগুলো বলছে, টালবাহানা না করে যথাসময়ে নির্বাচন দিতে হবে। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। 3 দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সবশেষ নির্বাচন হয় 2019-এ, পরে থেমে যায় প্রক্রিয়া। তবে ছাত্র সংসদের দাবি ফের জোরালো হয় জুলাই গণ অভ্যুত্থানে। ঐতিহাসিক 9 দফার একটি ছিল দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকরের দাবি। অবশেষে কথা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভ্যুত্থানের প্রায় 1 বছর পর দেয়া হলো তফসিল। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। জানান, 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 জুলাই আর চূড়ান্ত তালিকা 11 আগস্ট। মনোনয়নপত্র বিতরণ 12 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ 19 আগস্ট। এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। নির্বাচনী প্রচারণার সময় 26 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। তফসিল ঘোষণার পরপরই এটিকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। একমাত্র ছাত্র সংগঠন, ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু বা আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি আমি বলি রাকসু চাকসু, এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের একটা
যোগ্য প্রতিনিধি উঠে আসে। ডাকসু নির্বাচন না হওয়ার কারণে ছাত্রলীগ বিগত ফেসিবাদী আমলে আমাদের ক্যাম্পাস গণরুম গেস্টরুমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবন অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আমরা চাই যে এটি শেষ পর্যন্ত যেন খুব সুন্দরভাবে একটা ইলেকশন হয়। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ সহ ছাত্র সংগঠনগুলো। বলছেন ঘোষিত সময়েই নির্বাচন দিতে হবে প্রশাসনকে, ব্যত্যয়ের কোনো সুযোগ নেই। আশা করি যে এই যে তফসিল ঘোষণা হলো এর মাধ্যমে একটি অংশগ্রহণমূলক এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডাকসুতে কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাই যে কোনো বৈধ ছাত্রই নির্বাচনে প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফরহাদ, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন, তফসিল ঘোষণার পর ক্যাম্পাস ও হলগুলোতে ছাত্র সংগঠনের তৎপরতা বেড়েছে কিনা এই সম্পর্কে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। নিঃসন্দেহে ছাত্র সংগঠনগুলো, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের ভেতরে একটা আমরা তৎপরতা লক্ষ্য করেছি। তফসিল ঘোষণার পরপরই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবনের যে নবাব আলী চৌধুরী সম্মেলন কক্ষ, সেখানে কিন্তু আমরা দেখেছি সংবাদ সম্মেলন করে যখন তফসিল ঘোষণা করা হলো আগামী 9 সেপ্টেম্বরে বহুল কাঙ্ক্ষিত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের, এরপরই কিন্তু আমরা সিনেট ভবনের বাইরে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটার পক্ষে তারা স্লোগান দিয়েছেন এবং তারা সেটিকে স্বাগত জানিয়েছেন। এবং আমরা বিভিন্ন ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ সহ যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে তারা কিন্তু প্রত্যেকেই এই নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এবং আমরা যে বিষয়টি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যেটি বলছে যে আর কোনো প্রকার বিলম্ব নয় বা কোনো প্রকার টালবাহানা নয়, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তফসিল ঘোষণার পরে যে দৃশ্যটি দেখা গিয়েছিল সেখানে নির্বাচনের তারিখ আবার পেছানো হয়েছে, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন এরকম কোনো কিছু না হয়। কারণ ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের জন্য যে রিটার্নিং কর্মকর্তা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কিন্তু সব ছাত্র সংগঠনগুলোর সাথে, সব হল প্রভোস্ট সবার সঙ্গে কিন্তু বসেই এই তারিখটা নির্ধারণ করা হয়েছে। এবং আমরা জানি যে আগামী 9 সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল আর কি আগামীকাল 30 তারিখে 30 জুলাই আমরা জানি যে প্রাথমিক যে ভোটার তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হবে। এছাড়া ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত তালিকা সেখানে যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপরে কিন্তু নির্বাচনের জন্য প্রার্থীদের সেখানে আবেদন এবং প্রার্থিতা প্রত্যাহার সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এবং সবার আসলে যে দাবি সেটি হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যেন দ্রুত দেয়া হয়, যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেই তারিখের মধ্যেই। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে 10 আগস্ট খসড়া ভোটার তালিকা এবং দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ খসড়া ভোটার তালিকায় 44,66,000 নতুন ভোটার যুক্ত করার কথা জানায় এবং দ্রুতই এই তালিকা প্রকাশ করার কথা জানান তিনি। সবশেষ ভোটার দিবসের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন সহ বেশ কিছু বিষয়ে কাজ করছে। শেখ হাসিনা ও তার দোসরা জুলাইতে যে অপরাধ করেছেন 71 সালে পাকিস্তানিরা সেই অপরাধ করেননি। রাজধানীতে জুলাই গণহত্যা নিয়ে এক আলোচনা সভায় কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় জুলাই গণহত্যার বিচার না হলে বিচার ব্যবস্থার উপরেই মানুষ আস্থা হারাবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তবে এত আশ্বাসের পরও চরম ক্ষোভ প্রকাশ করে শহীদ ইয়ামিনের বাবা বলেন বিচারের আর প্রয়োজন নেই। আরো জানাচ্ছেন মুজাহিদ শুভ। আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি
শহীদ পরিবারদের মুখোমুখি হতে ভয় পাই, কারণ ওনার সাথে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু কিছু ফ্যামিলি বা ফাউন্ডেশনের সদস্য হিসাবে দেখা করতে গিয়েছি। উনি বলছে যে আপনাদের সাথে আমার বসা হয় নাই, আমি একদিন সারাদিন আপনাদের জন্য রাখবো, আপনাদের কথা শুনবো, কিন্তু 1 বছর পার হয়ে গেছে, উনি আমাদেরকে সময় দেয়নি, দিতে পারেনি। 24-এ এপিসি কার্ড থেকে ফেলে দেয়া সেই শহীদ ইয়ামিনের পিতার এই ক্ষোভ উপস্থিত সবাইকে হতচকিত করে। এই বক্তব্যকে সমর্থন জানিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, 5 আগস্টের পরপরই প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের কথা মন দিয়ে শুনলে এই ক্ষোভ জন্ম নিত না। কেন একদিন শহীদদের সাথে সময় হলো না? এটা তো সময়টা ওনার একেবারে ক্ষমতায় এসেই করে নেওয়া দরকার ছিল, এবং সেটাই ভালো হতো, তাহলে এত বিতর্কের জন্ম হতো না। যারাই যত চক্রান্ত করুক না কেন, আমি নিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাস থেকে পৃথিবী যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের শহীদদের, জুলাই বিপ্লবের নায়কদের মুছে দেওয়া সম্ভব হবে না। মঙ্গলবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই হত্যার বিচার নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, আগামী 3 আগস্টের মধ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রথম সাক্ষী সাক্ষ্য দেবেন। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে গণহত্যায় জড়িত টপ লেভেলের বড় অংশের বিচার সম্পন্ন হবে। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের কম সময় আমরা পেয়েছি। 4টা মামলার বিচার কার্যক্রম চলছে এই মুহূর্তে। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই হত্যার বিচার না হলে বিচার ব্যবস্থার ওপরেই মানুষের আস্থা উঠে যাবে। এই অপরাধের বিচার না হলে তো আর দেশে বিচারের উপরই মানুষের কোনো ধরনের আস্থা থাকবে না। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করছে, বিচারিক একটা পদ্ধতি আছে, সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সেই পদ্ধতি মেনেই বিচার করা হচ্ছে, যাতে করে এই বিচার নিয়ে কখনো কোনো নেতিবাচক কথা উঠতে না পারে। আইন উপদেষ্টা বারবার আশ্বস্ত করে বলেন, বিচার দৃশ্যমান এবং সুষ্ঠুভাবেই তা সম্পন্ন হচ্ছে। বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের পৈশাচিকতা 71-এ পাকিস্তানি হানাদারদের অপরাধকেও ছাড়িয়ে গেছে। যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন, সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আপনাদেরকে কনফিডেন্টলি বলে যায়, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। কোনো রকম কোনো গাফলতি কোনো জায়গায় করি নাই। যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। বিচারের জন্য সরকার দায়বদ্ধ জানিয়ে আসিফ নজরুল আশ্বস্ত করে বলেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে বিন্দুমাত্র সন্দেহ না করার। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে ফ্যাসিবাদী শক্তি, এমন আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা এসবি। পুলিশের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, ফ্যাসিবাদী শক্তির নেতাকর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশের বিভিন্ন ইউনিটে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। এছাড়া লঞ্চঘাট, বাস স্টেশন ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মোবাইল পেট্রোল জোরদারের অনুরোধ জানানো হয় চিঠিতে। 8 আগস্ট পর্যন্ত সন্দেহজনক ব্যক্তি গাড়ি তল্লাশি করার কথাও বলা হয়েছে। এছাড়া গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। চিঠির বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, একটি রাজনৈতিক দল অরাজ পরিস্থিতি তৈরি করতে পারে। এই শঙ্কায় আজ থেকে বিশেষ সতর্কতা চলবে 8 আগস্ট পর্যন্ত। যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে এবং এইটার জন্য স্পেশাল এই ডিএমপিতে আমি বলবো, ডিএমপিতে আমরা চেকপোস্ট এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম, কভার্ট আমাদের এই গোয়েন্দা সংস্থা সিটিটিসি সবগুলো 8ই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে।
পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল। শেষ পর্যায়ের আলোচনার জন্য সোমবার রাতে ঢাকা ছাড়েন তারা। বাংলাদেশের প্রস্তাব বিবেচনায় 29 ও 30 জুলাই বৈঠকের সময় দিয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ কার্যালয় USTR। বাংলাদেশ সহ 60টি দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে গত এপ্রিলে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। প্রথম দফায় 37% শুল্ক আরোপ করা হলেও বাংলাদেশের আবেদনে 3 মাস বিরতি দিয়ে 35% শুল্ক বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক হার 1 আগস্ট থেকে কার্যকর করার কথা। তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা ও বাণিজ্য ঘাটতি কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে ইতিমধ্যে 25টি বোয়িং কেনার একটি চুক্তি সহ সয়াবিন ও তুলা কেনার আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির তুলনায় বছরে দেশটিতে অন্তত $6 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে। তবে লাভজনক এই বাজারটিতে আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হলে চাপে পড়বে তৈরি পোশাক সহ বেশ কিছু রপ্তানি খাত। তবে তৃতীয় দফার এই আলোচনা শেষে 31 জুলাইয়ের মধ্যে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বাংলাদেশ। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং থেকে বিমান ক্রয় করা ছাড়াও আরও পণ্য কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, পণ্য ক্রয়ের সুনির্দিষ্ট প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল। আমেরিকা থেকে যে বোয়িং কেনার ওই 25টি কেনা হবে, এইটার ব্যাপারে কত অর্থ খরচ হবে, কত টাকা বাজেট? এইটা আপনার এখন বশির সাহেব কালকে গেছেন। বোয়িং দিয়ে তো স্যার বাণিজ্য ঘাটতি পুরোপুরি হবে না, আর কি কিছু কেনার আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে না সেটা আমি এখন। সামরিক সরঞ্জাম, নির্বাচন কবে হবে কিংবা জাতীয় সরকার হবে কিনা এসব বিষয় বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে বলে উল্লেখ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীন আশা করে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। আরও বলেন, গেল 1 দশকে স্পষ্টতই বিএনপি ও জামাতের মতো প্রধান শক্তিগুলোর সঙ্গে চীনের সম্পর্কে ব্যাঘাত ঘটানো হয়েছিল। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কখন ডাকে সেই অপেক্ষায় আছে চীন। আরও জানাচ্ছেন আজহার লিমন। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিএনপি, জামাত কিংবা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া দল ও পক্ষগুলোর সঙ্গে এমনভাবে বিনিময় দেখা যাচ্ছে চীনের, যা নিকট দশকে দেখা যায়নি। দেশের প্রধান দলগুলোর শীর্ষ রাজনীতিকদের প্রতিনিধি সমেত চীন সফর, চীনা কমিউনিস্ট পার্টির অন্দরে নিমন্ত্রণ, এসব খবর যখন চাউর, তখন জাতীয় প্রেস ক্লাবে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কূটনীতি রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের এই আয়োজন। ডিক্যাপ টক নামের এই মতবিনিময় সভায় চীনা রাষ্ট্রদূত বলেন, তারা এটা বুঝতে পেরেছেন বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্কটা অটুট থাকুক, এ বিষয়ে একমত রাজনৈতিক নেতারা। From BNP and Jamaat Islami. As you said, our Communist Party of China, we do have tradition of friendly exchanges and cooperation with all major political parties. But to be very frank, in the last 10 years, we all the reason. So our interaction with BNP, Jamaat Islami was hindered, was prevented. But now we consider it's time to re-establish our tradition. অনুষ্ঠানে বিভিন্ন ইস্যুতে চীনা রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন সাংবাদিকরা। বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের প্রতিনিধিদের বৈঠক দক্ষিণ এশিয়ার নতুন কোনো জোটের ইঙ্গিত কিনা জানতে চাওয়া হয়। The purpose for trilateral cooperation is to have more economic cooperation and enhance of livelihood of the three countries. So I don't believe there's any foundation for concern. I don't believe there is any reason behind it to worry about this cooperation. It's just a start. প্রধান উপদেষ্টার চীন সফর, নির্বাচন বিলম্বিত হওয়া কিংবা জাতীয় সরকার, এসব গুঞ্জন নিয়েও বিদেশি এই কূটনীতিকের পর্যবেক্ষণ জানতে চান সাংবাদিকরা। It is totally your internal affairs. Either it's national government, the election you see, whether it's early, it's all sort of things.
As a foreign diplomat, it's not for me to answer these questions. It is you. You are Bangladesh people. It's you to decide when the election be held. From our China side, we are good friend of Bangladesh. We want to see a very successful, very smooth Bangladesh, and which can be accepted by all the Bangladeshi people. So. প্রশ্নের উত্তরে চীনাই কর্মকর্তা বলেন, সম্প্রতি F-7 যুদ্ধবিমান বিধ্বস্তের ইস্যু নিয়ে অনুসন্ধান করছে চীনও, এবং সব মিলিয়ে তদন্তগুলো শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ঘটনার কারণ কি তা নিয়ে উপসংহারে পৌঁছানো সম্ভব নয়। আর তিস্তা ইস্যুতে বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের পক্ষ থেকে কখন সাড়া আসবে এখন সেই অপেক্ষায় করছে চীন। আজহার লিমন, এখন ঢাকা। বাংলাদেশি কর্মকর্তাদের সহায়তায় হারিয়ে যাওয়া 11 লাখ দিরহাম মূল্যের গহনা উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। গালফ উপসাগরীয় একটি দেশে গয়নার প্রদর্শনীতে অংশ নিয়ে দেশে ফেরার সময় ওই ব্যক্তি মূল্যবান হীরা বসানো গয়নার একটি ব্যাগ হারিয়ে ফেলেন। এরপর তিনি হারিয়ে যাওয়া গয়না উদ্ধারে যোগাযোগ করেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। তদন্তকারী কর্মকর্তারা অনুসন্ধান করে বের করেন এয়ারপোর্টে চেকিংয়ের সময় এক বাংলাদেশি যাত্রীর সঙ্গে গয়নার ব্যাগ অদল বদল হয়ে গেছে, কিন্তু এর মধ্যে ওই বাংলাদেশি দেশে ফিরে গেছেন সেটিও জানতে পারে দুবাই পুলিশ। এরপর ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে ওই মূল্যবান গয়না ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। খলিজ টাইমস নিশ্চিত করেছে, বাংলাদেশি ওই ব্যক্তি ও দূতাবাসের সহযোগিতায় হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গয়নার মালিক। আন্তর্জাতিক ক্রিকেট লিগ আয়োজনের অভিজ্ঞতা তাদের অনেক। লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে টি10 বিশ্বজুড়ে একাধিক লিগ 2026 সালের 1-21 মার্চ অস্ট্রেলিয়ার 3 শহর সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। এএফসি এশিয়ান কাপের ড্রতে গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে ড্র হলেও ফরম্যাট ও ফিক্সচার আরও আগে নির্ধারিত হয়েছিল। ড্রতে বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় নম্বর দল হওয়ায় সিডনি ও পার্থ 2 শহরে গ্রুপ পর্বের 3টি ম্যাচ খেলতে হবে। আরও জানাচ্ছেন ফারহান এহসান। 2026 নারী এশিয়া কাপে 3 গ্রুপে খেলছে 12টি দল। প্রতি গ্রুপে 4টি করে দল। 4 দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। 3 ম্যাচ শেষে প্রতি গ্রুপে চ্যাম্পিয়ন রানার্স আপ দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা 2 দলও কোয়ার্টার ফাইনালে খেলবে। বি গ্রুপের 6 ম্যাচের 5টি রয়েছে সিডনি ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। শুধুমাত্র বি গ্রুপের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার ম্যাচটি পার্থের রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এবং উজবেকিস্তানকে প্রথম 2 ম্যাচ সিডনিতে খেলার পর তৃতীয় ম্যাচ খেলতে যেতে হবে পার্থে। China will be very, very difficult, as will North Korea, but anything's possible, and I'd rather embrace the challenge and say to everybody out there that we will give us as good as we get, and the most important thing is we'll make an impact. বাংলাদেশের গ্রুপে চীন ও উত্তর কোরিয়া অত্যন্ত শক্তিশালী, ফলে বাংলাদেশকে মূলত উজবেকিস্তানকে হারাতে হবে। উজবেকিস্তানকে হারাতে পারলে এ এবং সি গ্রুপের তৃতীয় স্থানে থাকা অন্য 2 দলের চেয়ে গোল ব্যবধান বা পয়েন্টে এগিয়ে থাকলে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে আফিদা ঋতুপর্ণারা। কোয়ার্টার ফাইনালে উঠলে বাংলাদেশের 2027 নারী বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ। কোয়ার্টার ফাইনালে জয়ী 4 দল সেমিফাইনাল খেলার পাশাপাশি সরাসরি ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাবে। বিজিত 4 দলের মধ্যে আবার 2টি প্লেইন ম্যাচ হবে। ওই প্লেইন ম্যাচে জয়ী দলও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। কোয়ার্টার ফাইনালে উঠলে বিশ্বকাপের পাশাপাশি 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলার সম্ভাবনা থাকবে। ফারহান ইহসান, এখন ঢাকা। শেষ করছি এখন সন্ধ্যা। শিরোনামগুলো আরো একবার। প্রলোভের সংস্কার নয়, গভীর পরিবর্তন না হলে ফিরবে স্বৈরাচার। জুলাই স্মরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ভূমিকার প্রশংসা। জুলাই সনদের খসড়ায় একমত বিএনপি, বাস্তবায়নের পদ্ধতি না থাকায় বিরোধিতা এনসিপির। অসম্পূর্ণ বলছে জামায়াত, নারীদের 100 আসন ঐকমত্য। শেখ হাসিনার মতো অপরাধ পাকিস্তানিরাও করেনি, মন্তব্য আইন উপদেষ্টার। গণহত্যার বিচারে ধীর গতিতে শহীদ পরিবারের ক্ষোভ। পিয়ার বোঝে না দেশের মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। চাঁদাবাজির দায় তরুণদের উপর চাপানোর অভিযোগ নাহিদের। এবং 6 বছর পর প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা। 9 সেপ্টেম্বর ভোট, 12 থেকে 18 আগস্ট মনোনয়নপত্র বিতরণ। শেষ
শেষ করছি এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।